প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির 1.5 মাসে গাজায় প্রায় 500 হামলায় শতাধিক ফিলিস্তিন নিহত। গণহত্যার নয়া কৌশল দেখাচ্ছে কি ইসরায়েল? এদিকে রাশিয়ার সাথে যুদ্ধ আর প্রাণহানি থামিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতা আলোচনায় ইউক্রেন। জানাবো চ্যালেঞ্জের মুখে ইসরায়েল কি আরো গভীর সামরিক সংকটে পড়ে সেনা হারাচ্ছে। এরপরেই থাকবে নাইজেরিয়ার ইতিহাসে জঘন্যতম অপহরণে ছড়িয়েছে আতঙ্ক। শত শত শিশুকে জীবিত ফেরানোর আশা কতটুকু। সর্বশেষ জানাবো প্রকৃতির স্বাভাবিক নিয়মে সন্ধ্যায় অস্ত যাওয়া সূর্যের দেখা মেলে, পরদিন সকালে মেরু অঞ্চলে সূর্য একবার বিদায় নিলে দেখা মেলে না প্রায় 65 দিন। কবে ভোরের আলো দেখবেন আলাস্কাবাসী? এ যেন পৃথিবীর এক ভিন্ন প্রান্তের গল্প। এ নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতির 1.5 মাসে গাজায় প্রায় 500 হামলায় শতাধিক ফিলিস্তিন নিহত। গণহত্যার নয়া কৌশল দেখাচ্ছে কি ইসরায়েল? যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে অন্তত 24 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি শুরুর পর এ নিয়ে প্রায় 500 দফা হামলায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। রবিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন অবস্থানে ধারাবাহিক হামলায় আহত হয়েছে শিশুসহ অন্তত 87 জন ফিলিস্তিনি। আহত অনেকের অবস্থাই গুরুতর। নৃশংস হামলা হয়েছে মধ্য গাজার দেইর আল বালা আর নুসেইরাত শরণার্থী শিবিরে। এ ঘটনায় হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও ইসরায়েলি বাহিনী দাবি ইয়েলো লাইন অমান্য করে তাদের উপরে হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। এই দাবি প্রত্যাখ্যান করে পাল্টা ইসরায়েলের বিরুদ্ধে ইয়েলো লাইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাস। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে গাজা নিয়ন্ত্রণকারী সরকারি দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, গত 10 অক্টোবর থেকে গাজা যুদ্ধবিরতি কার্যকরের পর নানা অজুহাতে দফায় দফায় তা লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। শনিবার পর্যন্ত 497 দফা হামলার তথ্যপাত্র তুলে ধরা হয়েছে ওই বিবৃতিতে। এদিকে বারবার ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় প্রতিদিনই চরম মর্মস্পর্শে এক একটি হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হচ্ছে গাজা। যুদ্ধবিরতির আশার আলো দেখালেও ধ্বংসস্তূপ থেকে প্রিয়জনের শেষ চিহ্ন খুঁজে ফেরা আর গগনবিদারী আত্মনাদের যেন শেষ নেই। নিঃসঙ্গতার মাত্রা এতটাই প্রকট আকার ধারণ করেছে যা খোদ ইসরায়েলের গণমাধ্যমও গাজা নিয়ে প্রতিবেদনে বিপর্যয়কর শব্দটি বলতে বাধ্য হয়েছে। এটি কি আদৌ কোনো যুদ্ধবিরতি নাকি গাজায় নিয়ন্ত্রিত ইসরায়েলি হামলার নতুন কৌশল? ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রিয়জনের শেষ চিহ্ন খুঁজে বেড়াচ্ছেন মানুষ। কেউ খুঁজছেন হারানো স্মৃতি, কেউ লুটিয়ে থাকা পোশাক, আবার কেউ শুধু অপেক্ষা করছেন কোনো অলৌকিকভাবে বেঁচে ওঠার। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছেন কেউ, চোখে শুধু নিঃশব্দ শোক আর বোবা কান্না। এই দৃশ্যগুলো কোনো যুদ্ধের ফ্রন্ট লাইন নয়, এগুলো গাজার নুসেইরাতের, যেখানে ভঙ্গুর যুদ্ধবিরতির ছায়ায় সবচেয়ে ভয়ঙ্কর রাত কাটানোর পর সাধারণ মানুষ ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনের শেষ স্মৃতিচিহ্ন। গেল 22 নভেম্বর একদিনের ব্যবধানে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান অন্তত 24 জন, আহত হয়েছেন আরও প্রায় 80 জনের বেশি। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতির 42 দিনে এত ভয়ঙ্কর রাত তারা দেখেনি। বিস্ময়করভাবে সবচেয়ে বিপর্যয়কর রাত বলছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলও, যা ইঙ্গিত করে মধ্যপ্রাচ্যের বাইরেও এই বর্বরতা নজর এড়ায়নি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে একজন সশস্ত্র ব্যক্তি দক্ষিণ গাজায় মানবিক রাস্তাটি ব্যবহার করে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ঢুকেছে। তাদের ভাষায় এটা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এমন অভিযোগের পরেই নতুন হামলার
ঘোষণা দেয় আইডিএফ, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পাল্টা দাবি করে বলেছে এটি মিথ্যা অভিযোগ এবং তা চালানোর অজুহাত। তারা যুদ্ধবিরতি কার্যকর রাখতেই আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। গাজায় সিভিল ডিফেন্স বলছে যুদ্ধবিরতির পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েল অন্তত ৩ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছে আরও অন্তত ৮০০ জন। ফিলিস্তিনিদের মতে এটি এখন আর যুদ্ধবিরতি নয়, বরং নিয়ন্ত্রিত হামলার বিরতিহীন চক্র, যেখানে প্রতিটি ঘণ্টা পরবর্তী আঘাতের অনিশ্চয়তায় দাঁড়িয়ে থাকে। লক্ষ্যবস্তু হয়েছে দক্ষিণ গাজা, মধ্য গাজা, রেমালদের আলবালা, এমনকি নুসাইরাত শরণার্থী শিবিরেও। যে এলাকা যুদ্ধবিরতির কারণে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হচ্ছিল, সেখানেই সবচেয়ে বেশি লাশ উঠেছে সেই রাতে, এমনটাই বলছেন গাজার বাসিন্দারা। এক বাসিন্দা বলেন, আমি বাড়িতে বসেছিলাম, হঠাৎ জানলাম প্রতিবেশীর ঘর উড়ে গেছে। কাকে প্রথমে উদ্ধার করব সিদ্ধান্তই নিতে পারিনি, সবকিছু যেন এক ঝটকায় শেষ হয়ে গেল। এই যুদ্ধবিরতির মানে কি? যদি প্রতিদিনই মৃত্যু নামে এলাকাটি তুলনামূলক নিরাপদ বলে মনে করা হচ্ছিল, এখন এখানে সবচেয়ে বেশি প্রাণ ঝরছে। আল্লাহর সাহায্য আর বিশ্ব মুসলিমদের হস্তক্ষেপের জন্য অপেক্ষা করছি। গাজা এখন দাঁড়িয়ে রয়েছে অন্তহীন অনিশ্চয়তার সামনে, যেখানে শান্তি, অস্ত্রবিরতি আর হামলার মাঝের সীমারেখা প্রতিদিনই আরো বেশি ঝাপসা হয়ে যাচ্ছে। রাশিয়ার সাথে যুদ্ধ আর প্রাণহানি থামিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতা আলোচনায় বসেছে ইউক্রেন। যদিও মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় ঝুঁকিতে পড়েছে সমঝোতা প্রক্রিয়া। প্রয়োজনে চুক্তি শর্ত পরিবর্তনের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৪ বছরের রক্তক্ষয় সংঘর্ষ বন্ধে সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় রবিবার সকালে শুরু হয় মধ্যস্থতা আলোচনা। ইউক্রেনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির কূটনীতিকরা। এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত ২৮ দফার শর্তের খসড়া প্রস্তাবে আপত্তির বিষয়গুলো জানিয়েছে ইউক্রেনের প্রতিনিধি দল। এই প্রস্তাবে রাশিয়াকে জিতিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন জেনেভা সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, আগের মধ্যস্থতা আর ইউক্রেনের সাথে ধারাবাহিক যোগাযোগের ভিত্তিতে খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। রুবিওর বক্তব্যের আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, চুক্তির প্রস্তাবগুলো চূড়ান্ত নয়, প্রয়োজনে শর্ত কাটছাটের আভাস দিয়েছেন তিনি। এদিকে মধ্যস্থতা চলাকালে ইউক্রেন থেকে ব্যাপক ড্রোন হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। বলেছে, ওই হামলায় ক্রেমলিন থেকে প্রায় ৭৫ মাইল দূরবর্তী সাতুরা বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরেছে। অন্যদিকে ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে ২টি গ্রাম দখলের তথ্য স্বীকার করেছে মস্কো। ইউক্রেনের দনিপ্রো শহরের ড্রোন হামলায় আহত হয়েছে অন্তত ১৪ জন। চ্যালেঞ্জের মুখে ইসরায়েল কি আরো গভীর সামরিক সংকটে পড়ে সেনা হারাচ্ছে? দিবির শেষ চেষ্টা মনোবল বাড়াতে যখন আইডিএফ নতুন চ্যালেঞ্জের মুখে, ইসরায়েল কি আরো গভীর সামরিক সংকটে পড়ে সেনা হারাচ্ছে? শত শত আইডিএফ ক্যারিয়ার সেনা দ্রুত অবসরের আবেদন করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পূরণে হিমশিম খাচ্ছে ইসরায়েল, আর চাপ বাড়ছে। বিবির ওপরে সংকট আরো খারাপ হচ্ছে যখন ইসরায়েল আবারও গাজা যুদ্ধবিরতি ভঙ্গ করছে। ইসরায়েল এখন এক বড় সামরিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ শত শত সেনা আগেভাগেই অবসর নিতে চাইছে। শত শত ক্যারিয়ার সেনা, যাদের মধ্যে সিনিয়র অফিসাররাও আছেন, খুব তাড়াতাড়ি আইডিএফ ছাড়তে আগ্রহী। ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে ৬০০ ক্যারিয়ার কর্মী কার্যত পদত্যাগের আবেদন করেছে। ড্রাফট এড়িয়ে যাওয়া, অভ্যন্তরীণ অস্থিরতা এবং গাজায় দীর্ঘমেয়াদী উপস্থিতি, এসব মিলিয়ে আইডিএফ সেনাদের উপরে ব্যাপক চাপ তৈরি হয়েছে। যারা পদত্যাগ করতে চাইছে তারা সবাই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল বলে জানা গেছে। কিছু আইডিএফ সদস্যর অবসর বিলম্বিত করা হয়েছে কারণ তাদের জায়গায় কাউকে খুঁজে পাওয়া যায়নি, এমনটিও রিপোর্টে বলা হয়েছে। আরও একটি বড় সমস্যা হল আইডিএফ এর ৮৫% ক্যারিয়ার সদস্য নিম্ন পদে অবসর নেয়, ফলে মাঝারি স্তরের নেতৃত্ব ঘাটতি তৈরি হয়। একজন সিনিয়র আইডিএফ কর্মকর্তা বলেছেন, এই সংকটের মূল কারণ ইসরায়েলের সর্বোচ্চ আদালত পেনশন সুবিধা বাতিল করে দেয়া। আদালতের এই সিদ্ধান্ত মনোবলে আঘাত করেছে, বিশেষ করে যখন গাজা যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। যদিও ২/৩ সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকেই এসেছে, ইসরায়েলের সামরিক বাহিনী আরও ১২,০০০ সৈন্যের প্রয়োজন বলে জানাচ্ছে, যাতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে। ইসরায়েলিরা কি যুদ্ধের ডাকে এড়িয়ে যাচ্ছে, আইডিএফকে আরও সমস্যায় ফেলছে? বাধ্যতামূলক সেনা সেবায় ব্যাপক হারে অনীহা ইসরায়েল যোগ্য সৈন্যদের মধ্যে
মধ্যে ড্রাফট এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 17,000 ড্রাফট এড়ানো ব্যক্তি আইনজীবীদের সাহায্যে সেনাবাহিনী এড়িয়ে চলছে। আবার অতিরক্ষণশীল ইহুদিদের আল্ট্রা অর্থোডক্স বাধ্যতামূলক সেনা সেবা থেকে ছাড় দেওয়া ও মনোবল কমার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই ছাড় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন। বলা হচ্ছে আল্ট্রা অর্থোডক্স দলগুলোর সমর্থন পেতে নেতানিয়াহু তাদের এই দাবি মেনে নিয়েছে। আগেভাগে অবসর নেওয়ার পাশাপাশি ইসরায়েল সামরিক বাহিনীটা আত্মহত্যার ভয়াবহ সংকটের মুখোমুখি। রিপোর্টে বলা হয়েছে গাজা যুদ্ধের পরে শত শত ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। ইসরায়েল আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এই ভয়াবহ সংকটের মধ্যে ইসরায়েল হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে হামলা চালায়। 19 নভেম্বর ইসরায়েল দাবি করে হামাস বন্দুকধারীরা গুলি চালিয়েছে। এর জবাবেই তারা এসব হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় 25 জন নিহত হয়েছে এবং আইডিএফ দাবি করেছে যে তারা হামাসের সন্ত্রাসীর লক্ষ্যবস্তুতে আঘাত করেছেন। হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে ইসরায়েল ইচ্ছা করেই যুদ্ধবিরতি ভাঙতে চাইছে। নাইজেরিয়ার ইতিহাসে জঘন্যতম অপহরণে ছড়িয়েছে আতঙ্ক। শত শত শিশুকে জীবিত ফেরানোর আশা কতটুকু? দারিদ্র্য সহিংসতার সাথে প্রতিনিয়ত লড়াই করার নাইজেরিয়া এবার বিশ্ব গণমাধ্যমে উঠে এলো গণ অপহরণের ঘটনায়। দেশটি ইতিহাসেও নজিরবিহীন এই অপহরণ কাণ্ডে ক্যাথলিক স্কুলের 3 শতাধিক শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের ওপরে গণহত্যার অভিযোগ তুলে নাইজেরিয়ায় হামলার হুমকি দিয়েছিলেন। এর সাথে কি অপহরণের কোনো যোগসূত্র আছে? নতুন করে বেকায়দায় পড়ল কি ট্রাম্পের অভিযোগ অস্বীকার করা নাইজেরিয়া সরকার? নাইজেরিয়ার একটি গির্জায় চলছিল ধর্মীয় অনুষ্ঠান। হঠাৎ সে গির্জায় ঢুকে পড়ে সশস্ত্র কিছু লোক। গত 19 নভেম্বর অতর্কিত সেই হামলায় 2 জন নিহত এবং 38 জনকে অপহরণ করা হয়। হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন দেশটির খ্রিস্টান নাগরিকেরা। এ ঘটনায় 1 সপ্তাহ না পেরোতেই আবারও হামলার শিকার হলেন নাইজেরিয়ান খ্রিস্টানরা। দেশটির মধ্য অঞ্চলের একটি ক্যাথলিক স্কুল থেকে শিক্ষার্থী ও শিক্ষক সহ অন্তত 315 জনকে অপহরণ করেছে সশস্ত্র হামলাকারীরা। ঘটনাটি সবাইকে হতবাক করে দিয়েছে। এটিকে দেশটির ইতিহাসের অন্যতম বড় অপহরণ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নাইজেরিয়া রাজ্যের পাপেরি এলাকার স্টেট মেরিট স্কুল থেকে 303 শিক্ষার্থী ও 12 জন শিক্ষককে তুলে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত 2টার দিকে সশস্ত্র হামলাকারীরা স্কুলে ঢুকে পড়ে এবং সেখানেই থাকা ছাত্রছাত্রীদের অপহরণ করে নিয়ে যায়। হামলার সময় কয়েকজন শিক্ষার্থী পালিয়ে যেতে পারলেও পরে আরও 88 জনকে ধরে নিয়ে যায় বন্দুকধারীরা। অপহরণের শিকার শিক্ষার্থীদের বয়স 10 থেকে 18 বছর। নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে এবং আশপাশের বনাঞ্চলের তল্লাশি চলছে। ইতিমধ্যে নাইজেরিয়ার রাজ্যের সকল সরকারি ও বেসরকারি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুরু আন্তর্জাতিক সফর বাতিল করেছেন, যার মধ্যে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে যোগদানও অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যদি নাইজেরিয়ার সরকার খ্রিস্টান হত্যাকে প্রতিহত না করে তাহলে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক হস্তক্ষেপের দিকেই এগোবে। পাশাপাশি তিনি জানিয়েছেন যদি প্রয়োজন হয় যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সকল সাহায্য ও সহায়তা বন্ধ করে দেবে। শুধু তাই নয়, তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ওয়ার্ককেও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করার কথাও বলেছেন। তার মতে নাইজেরিয়ার উগ্র ইসলামপন্থীরা খ্রিস্টানদের হত্যায় জড়িত। নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে ট্রাম্পের এমন দাবির সাথে একমত নন দেশটির প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাস্তবে দেশটিতে মুসলিম ও খ্রিস্টান উভয় জনগোষ্ঠী হামলার শিকার হচ্ছেন। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসব সহিংসতা ব্যাখ্যা করা বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রকৃতির স্বাভাবিক নিয়মে সন্ধ্যায় অস্ত যাওয়া সূর্যের দেখা মেলে পরদিন সকালে। মেরু অঞ্চলে যে একেবারেই বেমানান শীতকালে সেখানে সূর্য একবার বিদায় নিলে দেখা মেলে না প্রায় 65 দিন। কবে ভোরের আলো দেখবেন আলাস্কাবাসী? প্রকৃতির স্বাভাবিক নিয়মে সন্ধ্যায় অস্ত যাওয়া সূর্যের দেখা মেলে পরদিন সকালে। মেরু অঞ্চলে যে একেবারেই বেমানান শীতকালে সেখানে সূর্য একবার বিদায় নিলে দেখা মেলে না মাসের পর মাস। সম্প্রতি দীর্ঘ এই রাত বা মেরুরাত্রি
শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দীর্ঘতম এই রাতের সমাপ্তি কবে? কবে ভোরের আলো দেখবেন আলাস্কাবাসী? শুধু আলাস্কা না, বেশ কিছু অঞ্চলের পোলার নাইটের যুক্তরাষ্ট্রে এর আলাস্কায় সূর্য ডুবেছে, কিন্তু আকাশে সূর্যের দেখা মিলবে না আগামী 22 জানুয়ারি পর্যন্ত। শুনতে অদ্ভুত লাগলেও ঘটনাটি সেই এলাকার জন্য একেবারেই স্বাভাবিক। শুধু আলাস্কা না, আরও কিছু দেশেও শীতকালে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লম্বা হয় রাত। এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনাকে বলা হয় পোলার নাইট বা মেরুরাত্রি। আর অবাক করার বিষয় হলো, এই দীর্ঘ অন্ধকারের সময়ও সেসব দেশে স্বাভাবিকভাবেই মানুষ থাকে, কাজ করে, স্কুল কলেজে যায় এবং জীবনের প্রতিটি কাজই চালিয়ে যায়। টাইম অ্যান্ড ডেটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, পোলার নাইট সাধারণত ডিসেম্বরের কাছাকাছি সময় থেকে শুরু হয় এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়টায় সূর্য ওঠে না, ফলে 24 ঘন্টায় থাকে গভীর অন্ধকার বা নীলাভ গৌধূলির মতো আলো। স্থানীয়রা এই সময়কে বলেন ব্লু আওয়ার, কারণ আকাশে এক ধরনের গাঢ় নীল আলো থাকে যা এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে। নর্থে যে উল্লেখ করা হয়েছে, নরের উত্তরের শহর ট্রমস্রোতে এই সময়টায় পুরো শহরটা মলার নীল আলোয় ঢেকে থাকে। উত্তর মেরুর কাছাকাছি দেশগুলো যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চলে দেখা দেয় এই ঘটনা। নিউজ 18-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কায় অ্যারো শহরে প্রায় 65 দিন সূর্যের দেখা পাওয়া যায় না। সাধারণত শীতকালে ঘটে মেরু রাত্রি, যেহেতু পৃথিবী তার অক্ষের ওপর 23 ডিগ্রি কোণে হেলে ঘোরে, তাই শীতকালে উত্তর মেরু সূর্য থেকে দূরে থাকে, ফলে সূর্যের আলো উত্তর মেরু অঞ্চলে পৌঁছতে পারে না, আর জন্ম নেয় এই নিরবিচ্ছিন্ন অন্ধকার। তবে অন্ধকার মানেই থেমে যাওয়া নয়। অন্যদিকে এই ঘটনার ঠিক বিপরীত হলো মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য, যেখানে গ্রীষ্মকালে কয়েক মাস একেবারেই সূর্য ডোবে না, অর্থাৎ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের দীর্ঘদিন, যেখানে রাত 12টা কিংবা 1টা বাজেও আকাশে সূর্য দেখা যায়। আর এই দৃশ্য দেখার জন্য সে সময় বাড়ে পর্যটকদের আনাগোনা। পোলার নাইট অনেকের কাছেই কঠিন সময় হলেও স্থানীয়দের কাছে একটি প্রাকৃতিক সৌন্দর্যের অংশ, এক অনন্য অভিজ্ঞতা। শান্ত অন্ধকার, আকাশ জুড়ে আররা সবুজ বা গোলাপি আলো আর ধীর জীবনের ছন্দ, এ যেন পৃথিবীর এক ভিন্ন প্রান্তের গল্প।